লক্ষ টাকার একটা এফডিআর সোনালী ব্যাংক রমনা কর্পোরেট ব্রাঞ্চে, সেটা দুদকের জব্দ আছে আদালতের আদেশে। এছাড়াও আরো অনেক টাকা আছে। এখন টাকার পরিমাণ কত উঠিয়ে নিয়েছেন এটা ফুল স্টেটমেন্ট অ্যাসেসমেন্ট না করে এই মুহূর্তে বলা যাবে না। যাত্রার ব্যাপারে যেন বিধিনিষেধ আরোপ করা হয়। তো এই বিধিনিষেধ যতদিন আরোপ না করবে ততদিন পর্যন্ত কিন্তু সে কেন কোনো ব্যক্তিকেই আপনার কোনো ব্যক্তিরই বিদেশ গমন সরকার রোধ করতে পারে না। ব্রিটেনের ন্যাটওয়েস্ট ব্যাংকে জমা হয়ে আছে এবং ন্যাটওয়েস্ট ব্যাংক সেটি বন্ধ করে দিয়ে সেই টাকা যেন উঠাতে না পারে সেই ব্যবস্থা কিন্তু অনেক আগেই ন্যাটওয়েস্ট ব্যাংক করে দিয়েছে, যার ফলে গিয়াসউদ্দিন আল মামুন বা তারেক জিয়া তারা কিন্তু সেই টাকাগুলো তুলতে পারছে না। আপনাকে ধন্যবাদ। দেখুন, একটি অনুসন্ধান কার্য চলছে, তারই ধারাবাহিকতায় 2 দফায় ওনার সম্পত্তি প্রপার্টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, জব্দ করা হয়েছে। এবং গতকাল ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল আদালতে রিসিভার অ্যাপয়েন্টমেন্ট চাওয়া হয়েছে দুর্নীতি দমন কমিশন এর পক্ষ থেকে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 21 ধারা অনুযায়ী, এবং আদালত সেটা মঞ্জুর করে ওখানে তত্ত্বাবধায়ককে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। এখন ওনাকে ডাকা হয়েছে, উনি সময় চেয়েছেন, বিধিতে আছে 15 দিন সময় দেওয়া যাবে, 15 দিন ওনাকে সময় দিয়েছে। বাট কিন্তু ওনার জন্য দুদকের অনুসন্ধান কখনো থেমে থাকবে না, এটা চলতে থাকবে ধারাবাহিক আইনি প্রক্রিয়ায়, একটা পর্যায়ে গিয়ে শেষ হবে। অনুসন্ধান কার্যের শেষে ওনাকে কমিশনের অনুসন্ধানকারী দল একটা প্রতিবেদন দাখিল করবে, অনুসন্ধান প্রতিবেদন, যার ভিত্তিতে কমিশন সিদ্ধান্ত নেবে। এখন ওনাকে একটা সুযোগ দেওয়া হয়েছে, বিধিতে আইনে বলা আছে কমিশন যদি মনে করেন, কমিশন মনে করেছে ওনাকে সুযোগ দিয়েছে। এখন সুযোগ তো যে যদি উনি গ্রহণ না করেন তাহলে তো কমিশনের এখানে করার কিছু নয়, এবং কমিশন তো আর ওনার জন্য বসে থাকবে না। এবং উনি আশাটা যদি মানে অপারগ হয় আসতে, সেখানে কমিশন তার নিজস্ব আইনি গতিতে কার্যধারা চালিয়ে যাবে এবং একটি পর্যায়ে অনুসন্ধান শেষ করবে। জি, আপনার থেকে আরেকটি জিনিস জানতে চাই, যে বলা হচ্ছে যে উনি টাকা তুলে নিয়ে গেছে এবং মানে একটা পরিমাণও বলা হচ্ছে, বিরাট একটা অঙ্কের কথা বলা হচ্ছে, উনি দেশ থেকে পালিয়ে গিয়েছেন। কিভাবে এগুলো সম্ভব হয়েছে আপনার কাছে একটু ব্যাখ্যা শুনতে চাই। জি দেখুন, উনি দেশ থেকে পালিয়ে গিয়েছেন এই কথাটা তো দুর্নীতি দমন কমিশন এই মুহূর্তে বলতে পারবে না, তার কাছে অফিসিয়াল কোনো রেকর্ড নাই। আর উনি পালিয়ে গেছেন এই কথাটা তো আমরা বলতে পারবো না, কারণ এখন পর্যন্ত উনি আসামি হননি, নাম্বার 1। আর নাম্বার 2, উনি যেহেতু আসামি না, উনি কোথায় যাবেন না যাবেন সেটা কমিশনের বিষয় না, এবং কমিশন ওনাকে অভিযুক্ত এখনো করেনি। ওনার অভিযোগের উপর একটা অনুসন্ধান চলছে, কাজেই আমাদের কাছে এমন কোনো অফিসিয়াল রেকর্ড নেই উনি চলে গিয়েছেন। উনি চলে যাক আর না যাক, ওনাকে সময় দেওয়া হয়েছে, দুদক সেটা ওনাকে ওনার 15 দিনের জন্য আবার ওয়েট করবে, না হলে একটা পর্যায়ে অনুসন্ধান কার্য শেষ হবে। আর ওনার ব্যাংক থেকে কেউ বলে 60 কোটি, কেউ বলে 100 কোটি টাকা উঠিয়ে নিয়েছে, এটা এখনো এই মুহূর্তে নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে 30 লক্ষ টাকার একটা এফডিআর সোনালী ব্যাংক রমনা কর্পোরেট ব্রাঞ্চে, সেটা দুদকের জব্দ আছে আদালতের আদেশে। এছাড়াও আরো অনেক টাকা আছে। এখন টাকার পরিমাণ কত উঠিয়ে নিয়েছেন এটা ফুল স্টেটমেন্ট অ্যাসেসমেন্ট না করে এই মুহূর্তে বলা যাবে না। আর এটা এখন অনুসন্ধানের বিষয়, এটা ডিসক্লোজ করা যাবে না, এটা অনুসন্ধানের স্বার্থে। আর যদি টাকা উঠিয়েও নিয়ে থাকে, তা টাকা কোথায় নিল, উনি কি ক্যাশ নিয়ে গেল না অন্য ব্যাংকে ট্রান্সফার করলো, সেই জিনিসটাও দুদক এটা খতিয়ে দেখবে, যদি নিশ্চিত হয় টাকা উঠিয়ে নিয়ে গিয়েছে। অ্যাডভোকেট খুরশিদ আলম খান এই বিষয়টি পরিষ্কার করে দিয়েছে। আমাদের সংবিধান অনুযায়ী সকল মানুষের অধিকার রয়েছে বিদেশে যাওয়ার, একে থামানোটা কিন্তু সম্ভব না। এই জন্য, কারণ এটি প্রতিটি মানুষের ফান্ডামেন্টাল রাইটসের একটি অংশ। শুধু এটি বন্ধ করা যায় যদি আদালতের কোনো নির্দেশনা থাকে। এবং খুরশিদ আলম খান যথেষ্ট বলেছে, যে যথাযথভাবে বলেছে যে তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো এজাহার কিন্তু দাখিল করা হয়নি, বিষয়টি এখনো তদন্ত প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং অনুসন্ধান প্রক্রিয়ার মধ্যে রয়েছে, অনুসন্ধান প্রক্রিয়া রয়েছে। তো সেই প্রক্রিয়া শেষ হওয়ার পরে যদি দুদক মনে করে যে দেয়ার ইজ এ প্রাইমা ফেসি কেস, অর্থাৎ প্রাথমিকভাবে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে, তখন কিন্তু পরবর্তী প্রক্রিয়া শুরু হবে। এবং তখন যদি তার বিরুদ্ধে এজাহার করা হয়, শুধু তখনই আদালতে এই মর্মে
আদালত থেকে এই মর্মে নির্দেশনা চাওয়া যাবে যে তার বিদেশ যাত্রার ব্যাপারে যেন বিধিনিষেধ আরোপ করা হয়। তো এই বিধিনিষেধ যতদিন আরোপ না করবে ততদিন পর্যন্ত কিন্তু সে কেন কোনো ব্যক্তিকেই আপনার কোনো ব্যক্তিরই বিদেশ গমন সরকার রোধ করতে পারে না। তো সেই অবস্থায় যদি সে দেশের বাইরে যেয়ে থাকে তাহলে সেই অবস্থায় হয়েছে। এখন আরেকটি বড় প্রশ্ন হলো যে সে যদি বহু টাকা যে টাকার অঙ্ক যাই হোক না কেন বাইরে যেয়ে থাকে, তাহলে আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী আন্তর্জাতিক যে ব্যবস্থাপনা রয়েছে সেই ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকার যদি জানতে পারে যে অমুক দেশে বেনজির সাহেব টাকা পাচার করেছে, তাহলে সেই দেশ থেকে সেই টাকা তুলে আনার ব্যবস্থা কিন্তু রয়েছে। এটি দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার, নিঃসন্দেহে এটি একদিনে হয়ে যায় না, প্রক্রিয়া রয়েছে, কিন্তু সেই ব্যাপারে ব্যবস্থা কিন্তু রয়েছে। প্রাথমিকভাবে সেই টাকাটাকে কিন্তু বন্ধ করে যাওয়া যায়। যখনই আপনার ধরুন ফর এক্সাম্পল যদি যুক্তরাজ্যে এসে টাকা পাচার করে থাকে, তাহলে বাংলাদেশ যুক্তরাজ্য সরকারের কাছে এই মর্মে দাবি করতে পারে যে যেহেতু যুক্তরাজ্যে সে টাকা পাচার করেছে এবং দেখানো যায় যে বাংলাদেশে তার টাকা অবৈধভাবে পাচার হয়েছে বলে বাংলাদেশের আদালতে বিচার প্রক্রিয়া চলছে, তাহলে কিন্তু যুক্তরাজ্য সরকার বা যে সরকারই হোক সেই টাকাটা প্রাথমিকভাবে বন্ধ করে দিতে পারে এবং তারপরে মামলা শেষ হয়ে গেলে সেই টাকা আবার বাংলাদেশের কাছে ফিরিয়ে দিতে পারে। এই হলো আইনি প্রক্রিয়া এবং এই ব্যাপারে মানি লন্ডারিং আইনের এই এক দেশ থেকে আরেক দেশে টাকা পাচার বন্ধ করার জন্য যে কনভেনশন রয়েছে এবং কনভেনশনের ভিত্তিতে বিভিন্ন দেশের মধ্যে যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থায় অনুযায়ী টাকা কিন্তু ফিরে আনা সম্ভব এবং প্রাথমিকভাবে সেই টাকা ব্যাংকে কিন্তু ফ্রিজ করে দেওয়া সম্ভব। যেমন ধরুন এখনো কিন্তু সেই গিয়াসউদ্দিন আল মামুন এবং তারেক জিয়ার টাকা কিন্তু ব্রিটেনের ন্যাটওয়েস্ট ব্যাংকে জমা হয়ে আছে এবং ন্যাটওয়েস্ট ব্যাংক সেটি বন্ধ করে দিয়ে সেই টাকা যেন উঠাতে না পারে সেই ব্যবস্থা কিন্তু অনেক আগেই ন্যাটওয়েস্ট ব্যাংক করে দিয়েছে, যার ফলে গিয়াসউদ্দিন আল মামুন বা তারেক জিয়া তারা কিন্তু সেই টাকাগুলো তুলতে পারছে না। তো এই হচ্ছে যে মানি লন্ডারিং নিয়ে যে আন্তর্জাতিক আপনার ইগুলো রয়েছে, ব্যবস্থাগুলো রয়েছে, খুবই স্যাটিসফ্যাক্টরি ব্যবস্থা এবং সেইভাবেই সেই টাকা তুলে নিয়ে কোনো কোথাও পাঠালে সেই টাকা ফেরত পাওয়া যাবে বা অ্যাটলিস্ট প্রাথমিকভাবে সেই টাকা যেন সে ব্যবহার করতে না পারে সেই ব্যবস্থা করা যাবে। এখন কথা হলো যে সেই ব্যবস্থা কিন্তু দুদক অলরেডি শুরু করেছে। এরই মধ্যে তার যে স্থাবর সম্পত্তিগুলো রয়েছে সেই সম্পত্তির উপরে সেই সম্পত্তির নিয়ন্ত্রণে নেওয়ার জন্য রিসিভার নিয়োগ করার জন্য নিম্ন আদালত আদেশ প্রদান করেছে এবং সেই আদেশ কার্যকর হওয়া, আদেশ যখন দিয়েছে কার্যকর করতেই হবে। হওয়া মানে হলো রিসিভার নিযুক্ত হবে, সেই রিসিভারই সেই সব সম্পত্তি থেকে সমস্ত আয় উঠিয়ে সেটি সরকারি তহবিলে জমা প্রদান করবে। তো এটি আরেকটি আপনার উৎস ব্যঞ্জক প্রক্রিয়া, যার থেকে বলা যায় এবং এই পর্যন্ত দুদক যে সমস্ত পদক্ষেপ নিয়েছে তার প্রতিটি কিন্তু ইতিবাচক। যেমন প্রাথমিকভাবেই দুদক তাকে তলব করেছে, কেউ যদি সেই তলবানায় তারিখে উপস্থিত হতে না পেরে যুক্তিসঙ্গত কারণ দেখিয়ে যদি বলতে চায় যে আমার আরেকটি দিন দেয়া হোক, হ্যাঁ আরেকটি দিন চাই, সেটা কিন্তু দুদক দিতে পারে, এটি তাদের ক্ষমতার মধ্যে রয়েছে। সেইভাবে দুদক আর